আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম কাশীপুর। চারদিকে পুরনো বটগাছ, জঙ্গল আর মাঝখানে একটা বহু পুরনো পুকুর ঘাট। দিনের বেলায় জায়গাটা যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই দিকটায় যেত না, কারণ সবাই জানত ওই পুকুর ঘাটে একটা অভিশাপ আছে। আমি তখন নতুন নতুন ইউটিউবের জন্য ভৌতিক ঘটনা খোঁজ করতাম। বিভিন্ন জায়গায় ঘুরে মানুষের মুখে শোনা অদ্ভুত গল্প সংগ্রহ করতাম। একদিন আমার কাছে ফোন আসে এক পুরনো বন্ধুর। ওর নাম অর্ক। বহুদিন পর ফোন করেই বলো, তোকে একটা জায়গার কথা বলবো, শুনলে তোর গা শিউরে উঠবে। আমি হেসে বলেছিলাম, ভূতের গল্প নাকি? ওর গলাটা হঠাৎ সিরিয়াস হয়ে গিয়েছিল। গল্প না রে, বাস্তব, আমার মামার গ্রামের ঘটনা। গত 1 বছরে 4 জন মারা গেছে ওই পুকুর ঘাটে। প্রথমে আমি ব্যাপারটাকে পাত্তা দিইনি, কিন্তু অর্ক যেভাবে ঘটনাগুলো বলছিল তাতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। ও বলল, গ্রামের মানুষ বিশ্বাস করে প্রতি পূর্ণিমার রাতে ওই পুকুরে একটা মেয়ে দেখা যায়। সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকে সিঁড়ির ধারে। কেউ যদি তার ডাক শুনে কাছে যায়, সে আর ফিরে আসে না। আমি সঙ্গে সঙ্গে ঠিক করি সেখানে যাব। 2 দিন পর বিকেলে আমি আর অর্ক ট্রেনে করে পৌঁছালাম কাশীপুর। স্টেশনটা খুব ছোট ছিল, চারদিকে ফাঁকা মাঠ, কুয়াশার মতো ধোঁয়াটে আলো। স্টেশন থেকে নামতেই কেমন একটা ঠান্ডা ইয়া এসে গায়ে লাগলো। অথচ তখন ভাদ্র মাস, এই তো ঠান্ডা হওয়ার কথা নয়। অর্ক বলো, এখনো সময় আছে, রাতে যদি কিছু অস্বাভাবিক লাগে সঙ্গে সঙ্গে ফিরে যাবি। আমি হেসে বললাম, তুই এত ভয় পাচ্ছিস কেন? ও কোনো উত্তর দিল না। স্টেশন থেকে গ্রামের রাস্তা প্রায় আধা ঘন্টার। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। রাস্তার 2 পাশে বড় বড় গাছ, কেমন যেন নিস্তব্ধ পরিবেশ। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন আমাদের পেছন পেছন হাঁটছে। আমি কয়েকবার পিছনে তাকিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। গ্রামে ঢুকতেই লক্ষ্য করলাম প্রায় সব বাড়ির দরজা জানলা বন্ধ। সন্ধ্যা তখনও পুরো নামেনি, অথচ মনে হচ্ছিল গভীর রাত হয়ে গেছে। গ্রামের লোকজন আমাদের দেখেই অদ্ভুতভাবে তাকাচ্ছিল। অর্কের মামার বাড়িতে পৌঁছানোর পর আমাদের খুব একটা ভালোভাবে নেয়নি কেউ। বিশেষ করে অর্কের মামা নিত্যানন্দ কাকা বারবার বলছিলেন, রাতে পুকুর ঘাটের দিকে যাবে না, ভুলেও না। আমি জানতে চাইলাম, ওখানে আসলে কি হয়? কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সব জানার দরকার নেই, যত কম জানবি তত ভালো থাকবি। রাতের খাওয়া শেষ করে আমরা ঘরে বসেছিলাম। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালের ওপর টুপটাপ শব্দ পড়ছে। আমি মোবাইলে কিছু নোট লিখছিলাম। হঠাৎ জানলার বাইরে কারো ছায়া দেখতে পেলাম। আমি চমকে উঠে বাইরে তাকালাম। কেউ নেই, কিন্তু স্পষ্ট দেখেছিলাম একটা লম্বা চুলওয়ালা মানুষ জানলার পাশে দাঁড়িয়েছিল। অর্ক আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি বিষয়টা বলতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। জানলাটা বন্ধ কর। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এত ভয় পাচ্ছিস কেন? ও ধীরে ধীরে বলল, কারণ এই বাড়ির পাশ দিয়েই পুকুর ঘাটের রাস্তা গেছে। সেদিন রাতে ঘুম আসছিল না। প্রায় রাত 2টো নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হল বাইরে কেউ হাঁটছে, খুব ধীরে ধীরে, ছপ ছপ ছপ, যেন ভেজা পায়ে কেউ উঠোনের ওপর হাঁটছে। আমি বিছানা থেকে উঠে জানলার কাছে গেলাম। বাইরে অন্ধকার, শুধু দূরে একটা কুয়াশার মতো সাদা আবছা অবয়ব দাঁড়িয়েছিল। আমি চোখ কুঁচকে তাকালাম। একটা মেয়ে, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, চুল মুখের ওপর ঝুলে পড়েছে, আর সে ধীরে ধীরে হাত তুলে আমাকে ইশারা করেছে। আমার বুকের ভেতর ধক করে উঠল। হঠাৎ পেছন থেকে অর্ক আমার কাঁধ চেপে ধরল। দেখিস না,
আমি ঘুরে তাকাতেই ও জানলাটা জোরে বন্ধ করে দিল। ওদিকে তাকাতে নেই। আমি অবাক হয়ে বললাম, কেও? অর্ক কাঁপা গলায় বলল, যাকে সবাই দেখে। তারপর আর কোনো কথা বলেনি। পরদিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধের সঙ্গে কথা বললাম। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না। পরে এক বৃদ্ধ, নাম হরিপদ, ধীরে ধীরে বলতে শুরু করেন। অনেক বছর আগে ওই পুকুর ঘাটের পাশে একটা জমিদার বাড়ি ছিল। জমিদারের এক মেয়ে ছিল, মৃণালিনী, খুব সুন্দরী। কিন্তু গ্রামের লোক বলতে মেয়েটা অদ্ভুত ছিল। সারাদিন একা একা পুকুরের ধারে বসে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার মৃতদেহ ভেসে ওঠে ওই পুকুরে। কিন্তু আসল ভয়ের শুরু তার বর থেকে। যে লোক তার দেহে প্রথম দেখেছিল সে নাকি সেই রাতেই পাগল হয়ে যায়। তারপর একে একে আরও কয়েকজন মারা যায়। কেউ জলে ডুবে, কেউ আত্মহত্যা করে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে গ্রামের মানুষ জায়গাটা বন্ধ করে দেয়নি কেন? বৃদ্ধ হরিপদ থেমে গিয়ে বললেন, চেষ্টা করেছিল, কিন্তু যেই পুকুর ভরাট করতে গেছে সে মারা গেছে। তার কথা শুনে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। দুপুরের পর আমি একাই বেরিয়ে পড়লাম পুকুর ঘাটটা দেখতে। গ্রামের শেষ মাথায় ঘন গাছপালার মধ্যে জায়গাটা ছিল। যত এগোচ্ছিলাম তত যেন চারপাশের শব্দ কমে যাচ্ছিল। পাখির ডাক নেই, মানুষের আওয়াজ নেই, শুধু বাতাসের শব্দ। পুকুর ঘাটে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম। জায়গাটা ছবির থেকেও ভয়ঙ্কর। পুরনো ভাঙা সিঁড়ি, চারদিকে শ্যাওলা জমে আছে, জলের রং কুচকুচে কালো। আর অদ্ভুত ব্যাপার হলো, পুরো এলাকাটা বরফের মতো ঠান্ডা। আমি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করলাম। হঠাৎ লক্ষ্য করলাম জলের ওপর গোল গোল ঢেউ উঠছে। কেউ যেন জলের নিচে হাঁটছে। আমি ধীরে ধীরে সিঁড়ির কাছে এগোলাম। ঠিক তখনই কানের পাশে ফিসফিস করে একটা গলা শোনা গেল, ফিরে যা। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আমার শরীরের লোম খাড়া হয়ে গিয়েছিল। তবু সাহস করে আরেকটু এগোলাম। হঠাৎ জলের মধ্যে কিছু একটা ভেসে উঠল। একটা মুখ, ফ্যাকাশে, দুটো চোখ পুরো সাদা, আর ঠোঁটে অদ্ভুত হাসি। আমি ভয়ে পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে জলের ভেতর থেকে যেন বহুগুলো হাত বেরিয়ে এল। মনে হচ্ছিল কেউ আমার পা ধরে টানছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ আমাকে টেনে তুলল। অর্ক। ও হাঁপাতে হাঁপাতে বলল, চল এখান থেকে। আমরা দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলাম। বাড়িতে ফিরে আমি কাউকে কিছু বলিনি। কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। রাতে ঘুমোতে গেলেই মনে হচ্ছিল কেউ আমার বিছানার নিচে হাঁটছে। মাঝে মাঝে খুব আস্তে করে দরজায় টোকা পড়ত। ঠক ঠক ঠক। দরজা খুললেই কেউ নেই। তৃতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি তখন আধ ঘুমে। হঠাৎ অনুভব করলাম কেউ আমার কানের কাছে নিঃশ্বাস ফেলছে, খুব ঠান্ডা নিঃশ্বাস। আমি চোখ খুলতেই দেখলাম একটা মেয়ে আমার বিছানার পাশে দাঁড়িয়ে। সাদা শাড়ি, ভেজা চুল, আর মুখটা সম্পূর্ণ কালো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, ওরা আমাকে মেরেছিল। তারপর হঠাৎ ওর মুখটা বিকৃত হয়ে গেল। চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে উঠল, আর সারা ঘর জুড়ে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আমি জান হারিয়ে ফেলেছিলাম। পরদিন সকালে যখন জান ফিরল, তখন দেখি আমি উঠোনে শুয়ে আছি, চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে। অর্ক বলল, রাতে তোকে ঘরের বাইরে পাওয়া গেছে। আমি অবাক হয়ে বললাম, আমি বাইরে এলাম কিভাবে? কেউ কোনো উত্তর দিল না, কিন্তু গ্রামের এক বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বললেন, ও তোকে বেছে নিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মানে? বৃদ্ধা ধীরে ধীরে বললেন, যাদের ও ডাকে তারা শেষ পর্যন্ত পুকুরের কাছেই যায়। তারপর তিনি আমার হাতে একটা পুরনো তাবিজ দিলেন।
এটা গলায় পরে থাকিস, না হলে পূর্ণিমার রাতে বাঁচবি না। সেদিনই জানতে পারলাম পরের রাতেই পূর্ণিমা, আর সেই রাতেই প্রতি বছর সবচেয়ে বেশি মানুষ মারা যায়। সন্ধ্যা নামেতেই পুরো গ্রামের পরিবেশ বদলে গেল। সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিল, কেউ বাইরে বেরোল না। বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ। রাত বাড়তেই দূর থেকে কার কানার শব্দ ভেসে আসতে লাগল, একটা মেয়ের কানা। আমি জানলার ফাঁক দিয়ে তাকালাম। দূরে পুকুর ঘাটের দিকে একটা আলো জ্বলছে, আর সেই আলোর সামনে দাঁড়িয়ে আছে একটা সাদা অবয়ব। ধীরে ধীরে সে আমার বাড়ির দিকেই এগোতে শুরু করল। পূর্ণিমার রাত, ঘড়িতে তখন প্রায় 12টা। পুরো গ্রামের মধ্যে এমন নীরবতা নেমে এসেছিল যেন এখানে কোনো মানুষই থাকে না। শুধু দূরে কোথাও শিয়ালের কান্নার মতো শব্দ ভেসে আসছিল। মাঝে মাঝে হাওয়ায় বাঁশঝাড় কাঁপছিল, আর সেই শব্দ শুনলে মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের মধ্যে ফিসফিস করছে। আমি তখনও জানলার পাশে দাঁড়িয়েছিলাম। দূরে পুকুর ঘাটের সিনিরির ওপর দাঁড়িয়ে থাকা সাদা অবয়বটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। চাঁদের আলোয় দেখা যাচ্ছিল তার চুল ভেজা, সাদা শাড়ির নিচ থেকে টপ টপ করে জল পড়ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে হাঁটছিল না, মাটির ওপর ভেসে ভেসে এগিয়ে আসছিল। আমার বুকের ভেতর কেমন যেন জমে যাচ্ছিল, তবু চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমাকে বাধ্য করছে তাকিয়ে থাকতে। হঠাৎ আমার কানের কাছে খুব আস্তে একটা গলা ভেসে এল, এসো। আমি চমকে উঠে পিছনে তাকালাম, কেউ নেই। আবার সেই গলা, এসো। এবার মনে হলো গলাটা ঘরের ভেতর থেকেই আসছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগলাম, যেন নেজারের ইচ্ছায় নয়, কেউ আমাকে টানছে। ঠিক তখনই গলায় ঝোলানো তাবিজটা হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল। এতটাই গরম যে আমি চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে যেন একটা ঘোর কেটে গেল। আমি বুঝতে পারলাম আমি দরজার খিল খুলে ফেলেছি, আর দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। তার মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, চারপাশে কাদা আর জল জমে আছে। ধীরে ধীরে সে মাথা তুলল। আমি জমে গেলাম। তার চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। ঠোঁট চিরে অদ্ভুত হাসি ফুটে উঠেছে, আর গলা থেকে কর্কশ আওয়াজ বেরোচ্ছে, তুই আসবি না? আমি দরজা বন্ধ করতে গেলাম, কিন্তু হাত নড়ছিল না। মনে হচ্ছিল শরীর অবশ হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে অর্ক এসে আমাকে জোরে টেনে সরিয়ে দিল। তারপর দরজা ধাক্কা মেরে বন্ধ করে দিল। বাইরে সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ আরম্ভ হল, ধাপ ধাপ ধাপ, যেন কেউ দরজায় মাথা ঠুকছে। অর্ক কাঁপতে কাঁপতে বলল, চোখে চোখ রাখিস না, ও ডাকছে। পরে আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ও কি চায়? অর্ক উত্তর দিল না। বাইরে তখন সেই শব্দ আরো জোরে হচ্ছিল। মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। হঠাৎ সব থেমে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ। কয়েক সেকেন্ড পর বাইরে থেকে একটা মেয়ের কান্না ভেসে এলো। তারপর খুব আস্তে একটা কথা, আমাকে বাঁচাও। আমার বুক কেঁপে উঠল। গলাটা এত কষ্ট ভরা ছিল যে শুনলে মনে হচ্ছিল সত্যিই কেউ সাহায্য চাইছে। আমি আবার দরজার দিকে এগোতেই অর্ক আমার হাত শক্ত করে ধরে ফেলল। না, এইটা ওর ফাঁদ। ঠিক তখনই বাইরে হঠাৎ কারো দৌড়ানোর শব্দ শোনা গেল। তারপর একটা বিকট চিৎকার। আমরা দুজনেই জমে গেলাম। চিৎকারটা গ্রামের পশ্চিম দিক থেকে এসেছিল। কয়েক সেকেন্ড পর আবার নীরবতা। অর্ক ফিসফিস করে বলল, আবার একজন গেল। সকাল হতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। খবর এলো গ্রামের এক যুবক বাপন রাতের মধ্যে নিখোঁজ হয়েছে। সবাই বুঝে গিয়েছিল কি হয়েছে। আমরাও লোকজনের সঙ্গে পুকুর ঘাটের দিকে গেলাম। ঘাটের কাছে পৌঁছেই দেখি
মানুষজন ভিড় করে দাঁড়িয়ে। কারো মুখে কথা নেই। জলের ধারে বাপনের মৃতদেহ পড়ে আছে। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। মুখে এমন ভয়ের ছাপ যেন মৃত্যুর আগে সে অসম্ভব ভয়ঙ্কর কিছু দেখেছিল। আমি কাছে যেতেই হঠাৎ লক্ষ্য করলাম বাপনের ডান হাতে কাদার মধ্যে কিছু আঁচড় কাটা। আমি ঝুঁকে দেখলাম 4টে অক্ষর, ওরা ফিরবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নিত্যানন্দ কাকা বললেন, এই একই কথা আগের মৃতদেহগুলোর কাছেও পাওয়া গেছিল। আমি জিজ্ঞেস করলাম, ওরা মানে কারা? কেউ উত্তর দিল না। সেদিন দুপুরে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটার সঙ্গে দেখা করানো হলো আমার। নাম গদাধর চক্রবর্তী, প্রায় 90 বছর বয়স। তিনি গ্রামের এক কোণে পুরনো ভাঙা বাড়িতে একা থাকতেন। আমাদের দেখে তিনি প্রথমেই বললেন, আমার বম্পর তল বাপন কাপড় 10 সাল লোক দেন, পুকুর ঘাটে গেছিস। আমরা অবাক হয়ে গেলাম। তিনি ধীরে ধীরে বললেন, ও এখন জেগে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, ও কে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন, প্রায় 100 বছর আগে কাশীপুরের জমিদার ছিল রুদ্রনারায়ণ। অত্যন্ত নিষ্ঠুর মানুষ, গ্রামের লোকজনকে অত্যাচার করত। তার একমাত্র মেয়ে মৃণালিনী ছিল গ্রামের সবার প্রিয়। কিন্তু মেয়েটা একটা ছেলের প্রেমে পড়েছিল, নবীন নামে এক সাধারণ কৃষকের ছেলে। জমিদার এটা মেনে নেয়নি। এক রাতে নবীনকে ধরে এনে পুকুর ঘাটের কাছে হত্যা করা হয়, আর মৃণালিনীকে জোর করে বাড়ির ভেতর বন্দী করে রাখা হয়। কিন্তু কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জমিদার বাড়ির সবাই এক রাতে নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে শুধু পুকুরের জল লাল হয়ে থাকতে দেখা যায়। আর ঘাটের সিঁড়িতে দাঁড়িয়েছিল মৃণালিনী, সাদা শাড়ি পরে, সম্পূর্ণ ভেজা, চোখ দুটো রক্তের মতো লাল। তারপর সে ধীরে ধীরে জলের মধ্যে নেমে হারিয়ে যায়। সেদিনের পর থেকেই অভিশাপ শুরু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ও শুধু প্রতিশোধ নিচ্ছে? বৃদ্ধ মাথা নাড়লেন, না, ও একা নয়। আমার বুক ধক করে উঠল। মানে? বৃদ্ধ ফিসফিস করে বললেন, যাদের ওই রাতে মারা হয়েছিল তাদের আত্মাও ওই পুকুরে আটকে আছে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, পূর্ণিমার রাতে তারা কাউকে খুঁজে বের করে, তাদের ধরে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, এটা বন্ধ করার কোনো উপায় নেই? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আছে, কিন্তু চেষ্টা করলে মরতে হবে। আমি বললাম, কি করতে হবে? তিনি ধীরে ধীরে একটা পুরনো কাপড় খুললেন। ভেতর থেকে একটা কালো ডায়েরি বেরোল। এটা জমিদার বাড়ির পুরনো ডায়েরি। এতে শেষ রাতের কথা লেখা আছে। ডায়েরিটা খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বেরোল। পাতাগুলো প্রায় ছিঁড়ে যাওয়ার মতো পুরনো। আমি পড়তে শুরু করলাম, আজ রাতেই ওদের শেষ করব। ওই কৃষক ছেলেটা আমাদের অপমান করেছে। মৃণালিনী আর আগের মতো নেই। সে সারারাত পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে, তার চোখে অদ্ভুত চাহানি। এরপরের পাতাগুলো কাঁপা হাতে লেখা, ও ফিরে এসেছে, জলের নিচে কেউ আছে, ওরা দরজায় দাঁড়িয়ে। শেষ পাতায় শুধু একটা লাইন লেখা ছিল, পুকুরের নিচে কবর আছে। আমরা সবাই একে অপরের মুখের দিকে তাকালাম। গদাধর বাবু বললেন, জমিদার মৃতদেহগুলো লুকিয়ে রেখেছিল, পুকুরের নিচে এখনো সেই কবর আছে। আমি বুঝতে পারছি রহস্যটা আরো গভীর। সেদিন রাতেই আমরা ঠিক করলাম পুকুর ঘাটে যাব। নিত্যানন্দ কাকা বাধা দিলেন, ওখানে গেলে ফিরতে পারবি না। কিন্তু আমি তখন সত্যিটা জানতেই চাইছিলাম। রাত প্রায় 1টা নাগাদ আমি, অর্ক আর গদাধর বাবু পুকুর ঘাটের দিকে রওনা দিলাম। চারদিকে ঘন কুয়াশা, হাতে শুধু একটা লণ্ঠন। যত এগোচ্ছিলাম তত মনে হচ্ছিল আশেপাশে কেউ হাঁটছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। পুকুর ঘাটে পৌঁছাতেই হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। পুরো এলাকা নিস্তব্ধ।
জলের ওপর চাঁদের আলো পড়েছে, আর সেই জলের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মৃণালিনী। সে ধীরে ধীরে আমাদের দিকে ঘুরে তাকাল। এবার তার চোখ দেখা যাচ্ছিল সম্পূর্ণ সাদা। তারপর সে হাসল, একটা অস্বাভাবিক ভয়ঙ্কর হাসি। হঠাৎ জলের নিচ থেকে অনেকগুলো হাত বেরিয়ে এল, কালো পচা হাত। ওগুলো ধীরে ধীরে সিঁড়ির দিকে উঠতে লাগলো। অর্ক চিৎকার করে উঠল, ওগুলো কি? গদাধর বাবু কাঁপতে কাঁপতে বললেন, ওরা বেরিয়ে আসছে। ঠিক তখনই পুকুরের জল হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল। মাঝখান থেকে একটা কালো ছায়া উঠতে লাগল। আমি জীবনে এত ভয়ঙ্কর কিছু দেখিনি। মনে হচ্ছিল অর্ধেক মানুষ, অর্ধেক পচা মৃতদেহ। আগুনের মতো জল ছিল। মৃণালিনী ধীরে ধীরে তার দিকে তাকাল, আর সেই মুহূর্তে আমি বুঝলাম ওটা নবীন নয়, আরও ভয়ঙ্কর কিছু। হঠাৎ চারদিক থেকে কান্নার শব্দ ভেসে আসতে লাগল, যেন শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। পুকুরের জল থেকে একে একে মৃত মানুষের মুখ ভেসে উঠতে লাগল। তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আসে। তারপর একসঙ্গে বলতে শুরু করল, আমাদের মুক্তি দাও। আমি আতঙ্কে পিছিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই গদাধর বাবু চিৎকার করে বললেন, পুকুরের নিচে যা আছে সেটা ধ্বংস করতে হবে। কিন্তু কিভাবে? তিনি বললেন, ওখানে একটা লোহার সিন্দুক আছে, তার ভেতরেই অভিশাপ বাঁধা আছে। হঠাৎ মৃণালিনী বিকট চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করল। বাতাসে কাদা আর জল উড়তে লাগল। তখন সে সরাসরি আমার দিকে তাকাল। আমি নড়তে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, তুই দেখবি সবাই মরবে। হঠাৎ জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে অর্কের পা ধরে ফেলল। অর্ক চিৎকার করে জলে পড়ে গেল। আমি দৌড়ে ওকে ধরতে গেলাম, কিন্তু জলের ভেতর থেকে আরো অনেক হাত বেরিয়ে এলো। তারা অর্ককে নিচে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ সে জলের নিচে হারিয়ে গেল। আমি পাগলের মতো জলে নামতে যাচ্ছিলাম। ঠিক তখনই গদাধর বাবু আমাকে থামালেন। না, ওকে আর বাছা যাবে না। আমি চিৎকার করে উঠলাম, না। ঠিক তখনই জলের নিচ থেকে অর্কের মুখ ভেসে উঠল, কিন্তু ও আর আগের মতো নেই। তার চোখ পুরো সাদা, মুখে অদ্ভুত হাসি। তারপর সে ধীরে ধীরে বলল, নিচে এসো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। গদাধর বাবু আমাকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করলেন। আমরা প্রাণপণে পুকুর ঘাট থেকে পালাচ্ছিলাম। পেছন থেকে তখন শত শত পায়ের শব্দ আসছিল, যেন অনেকগুলো মানুষ আমাদের পেছনে দৌড়ছে। গ্রামের কাছে পৌঁছেই গদাধর বাবু হঠাৎ থেমে গেলেন। আমি পিছনে তাকিয়ে দেখি পুকুর ঘাটের দিক থেকে সারি সারি সাদা অবয়ব হাঁটছে। তারা গ্রামের দিকে আসছে। গদাধর বাবু আতঙ্কে বললেন, এবার পুরো গ্রাম শেষ হবে। তারপর হঠাৎ তিনি আমার হাতে একটা পুরনো চাবি দিলেন। জমিদার বাড়ির নিচে একটা ঘর আছে, সেখানে সিন্দুকের আসল তালা। আমি বললাম, আপনি? তিনি হেসে বললেন, আমার সময় শেষ। এরপর তিনি ঘুরে দাঁড়ালেন আর সেই সাদা অবয়বগুলোর দিকে এগিয়ে গেলেন। আমি শেষবার দেখেছিলাম তারা সবাই মিলে গদাধর বাবুকে ঘিরে ধরেছে। তারপর শুধু একটা ভয়ঙ্কর চিৎকার। আমি দৌড়ে জমিদার বাড়ির দিকে চলে গেলাম। পুরনো বাড়িটা তখন প্রায় ধ্বংস হয়ে গেছে। ভিতরে ঢুকতেই মনে হচ্ছিল কেউ যেন অন্ধকার থেকে আমাকে দেখছে। হঠাৎ ওপরতলা থেকে কারো পায়ের শব্দ এলো, ধাপ ধাপ ধাপ। আমি লণ্ঠন তুলে তাকালাম। একটা কালো ছায়া সিঁড়ির মাথায় দাঁড়িয়ে। তারপর সেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি নিচের ঘর খুঁজতে লাগলাম। অবশেষে ভাঙা মেজের নিচে একটা লোহার দরজা পেলাম। চাবিটা লাগাতেই দরজাটা কঙ্কিয়ে খুলে গেল। ভিতরে নেমে যেতেই পচা গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছিল। নিচে একটা ছোট্ট ঘর,
ঘরের মাঝখানে একটা বিশাল লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা। আমি কাছে যেতেই হঠাৎ পেছন থেকে একটা গলা এলো, খুলিস না। আমি ঘুরে তাকিয়ে জমে গেলাম। অর্ক দাঁড়িয়ে আছে, কিন্তু ওর পুরো শরীর ভেজা, চোখ সাদা, ঠোঁট নীল হয়ে গেছে। সে ধীরে ধীরে বলল, ও বেরিয়ে আসবে। আমি পিছিয়ে গেলাম। হঠাৎ অর্কের শরীরটা বিকৃত হতে শুরু করল। হাত পা মোচড়ে যাচ্ছিল, মুখ ফেটে কালো জল বেরোচ্ছিল। তারপর সে চিৎকার করে উঠল, খুলে দে। সঙ্গে সঙ্গে পুরো ঘর কাঁপতে শুরু করল। সিন্দুকের তালা খুললাম, আর ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে বিকট চিৎকার বেরিয়ে এল। সিন্দুকের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটা কঙ্কাল, তার গলায় লাল কাপড় বাঁধা, আর বুকের মধ্যে গাঁথা একটা বড় লোহার পেরেক। হঠাৎ কঙ্কালের চোখের জায়গায় আগুন জ্বলে উঠল। পুরো ঘরের চারপাশে মৃত মানুষের ছায়া দেখা দিতে লাগল। তারা সবাই একসঙ্গে চিৎকার করেছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। ঠিক তখনই মনে পড়ল গদাধর বাবুর কথা। পেরেকটা খুলে আগুনে ফেলতে হবে। আমি কাঁপতে কাঁপতে পেরেকটা ধরলাম। সঙ্গে সঙ্গে মনে হল হাজারটা হাত আমার শরীর টানছে। কানে অসংখ্য গলা ফিসফিস করেছে, করিস না, মরবি, থাম। আমি চোখ বন্ধ করে পেরেকটা টেনে বের করলাম। সঙ্গে সঙ্গে কঙ্কালটা নড়ে উঠল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আমি প্রাণপণে পাশের মশালে পেরেকটা ছুঁড়ে দিলাম, আর তারপরেই একটা বিকট বিস্ফোরণের মতো শব্দ হল। চারদিকে আগুন ছড়িয়ে পড়ল। মাটির নিচে থেকে শত শত মানুষের চিৎকার ভেসে আসছিল। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। জমিদার বাড়ি কাঁপছিল। একে একে দেওয়াল ভেঙে পড়ল, পড়েছিল। দূরে পুকুরের জল অস্বাভাবিকভাবে ফুঁসছিল। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে মৃণালিনী। সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখে রাগ নেই, শুধু অদ্ভুত শান্তি। ধীরে ধীরে সে হাসল, তারপর জলের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো পুকুর নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল পুকুরের জল সম্পূর্ণ পরিষ্কার, আর বহু বছরের মধ্যে প্রথমবার ওখানে কোনো কান্নার শব্দ শোনা যায়নি। কিন্তু অর্ক আর ফিরে আসেনি। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে আমার মনে হয় কেউ যেন কানের কাছে ফিস ফিস করছে, নিচে এসো। আর আজও পূর্ণিমার রাতে আমি জল দেখলে ভয় পাই, কারণ আমি জানি সব আত্মা মুক্তি পায় না। কিছু আত্মা অপেক্ষা করে অন্ধকারের মধ্যে কারো ফিরে আসার জন্য। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের শোনাবো।